আম্মা, আরে দেখি, ইস কি করতেছেন এগুলো আম্মা? আরে বাবা, উঠানটা নোংরা হয়েছে তাই ঝাড়ু দিচ্ছি। আচ্ছা, এই বাড়িতে কাজ করার জন্য তো আমি আছি নাকি? আর তাছাড়া আপনার বয়স হয়ে গেছে, এই বয়সে কি আপনি এই কাজগুলো করবেন? এটা মানায়? বৌমা, এক সংসারে থাকতে হলে মিলেমিশে কাজ করতে হয়, এতে সমস্যা কি? শোনেন আম্মা, এই সংসারের জন্য না আপনি অনেক কাজ করছেন। আর তাছাড়া আমি কি, আমি হচ্ছে এই বাড়ির বউ। আপনি যখন বউ কালে আসছিলেন তখন তো সংসারের সব কাজ আপনি করছেন। আমি না থাকা অবস্থায় এতদিন এই সংসারটা আপনিই সামলাইছেন। আর এখন যেহেতু আমি আছি, তাই বলি কি এই সামান্য কাজগুলো আমি নিজেই করতে পারবো। আর আপনার বয়স হয়েছে না। আর তাছাড়া আপনার তো এই যে যে পরিমাণ ব্যথা গা হাত পা, আপনার তো বাতের সমস্যা, এই বয়সে আপনাকে কোনো কাজ করতে হবে না। যান, আমি কাজগুলো করব। বাবা, উঠানটা আমি ঝাড় দিই, সমস্যা নাই। শোনেন আম্মা, আমি কোনো কথা শুনতে চাই না। এই দেখেন তো, ইস গিয়ে আমি কী অবস্থা হয়েছে। সোজা এখন আপনি আমার সাথে ঘরের মধ্যে যাবেন, ওখানে যা ফ্যানটা দিব, আপনার গা হাত পাও টিপে দিব, আপনি ঘুমাবেন, তারপরে এসে আমি উঠান ঝাড়ু দেবো। আসেন, আরে আসেন তো। পাগলামি করো বৌমা। আচ্ছা সুষমা, বলো। তোমাকে না বলছি আমার 5,000 টাকা লাগবে। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না, এই মুহূর্তে তোমার টাকার কথা বলতে হবে? আরে আমরা তো একটা ভালো মুহূর্ত কাটাচ্ছি নাকি, এখনো তুমি টাকা টাকা করতেছো? আচ্ছা, একটা কথা বলো তো, তুমি যখন যা চাও আমি কি কখনো না বলছি? না সেটা না, কিন্তু আমার টাকার খুব দরকার, বুঝছো? প্লিজ এখন টাকার কথা বলো, এখন অন্য কথা বলো। ঠিক আছে, তোমার টাকার দরকার, টাকা আমি ব্যবস্থা করে দিব, চিন্তা কেন করো? আর সারাক্ষণ না টাকার কথা শুনতে একদম ভালো লাগে না। আসছো না জানি কোথায় আমাকে সময় দিবা, না তুমি টাকা নিয়ে পড়ে আছো। বৌমা, সি সি সি, এইটা আমি কি দেখলাম? মানে আম্মা, আসলে হয়েছে কি, আপনি যেরকমটা ভাবছেন না ওরকম কিছুই না। দেখো, আমি এতটাও অন্ধ হয়ে যাইনি, যা দেখলাম ভুল দেখলাম আর যা শুনলাম ভুল শুনলাম। আম্মা, আমি তো বলছি আপনি যা শুনছেন সব ভুল শুনছেন। দেখেন আম্মা, আসলে ও আমার ফ্রেন্ড। তোমার ফ্রেন্ড? আমার ছেলে তোমার স্বামী আর ও তোমার ফ্রেন্ড? আরে তলে তলে এত দূর, আমার ছেলেটা এত কষ্ট করে প্রবাস থেকে টাকা পাঠায়, আর তুমি সেই টাকা যেরকম ফুর্তি ফার্তা করো, হে এতদিন আমি বুঝতে পারিনি। সি সি, তোমরা যা করছো না, এটা একেবারে মেনে নেওয়ার মতো না। হ্যাঁ, আম্মা, আপনার তো ভুল হচ্ছে। দেখেন আম্মা, আপনি যা কিছু দেখছেন ভুলে যান। চুপ করো বৌমা, তুমি কোনো কিছু দিয়ে আমাকে থামাতে পারবে না। দেখেন আম্মা, আচ্ছা ঠিক আছে, আমি ভুল করে ফেলছি, সরি, প্লিজ এই কথা কাউকে বললেন না। এ কথা তো বলবোই, আমার সোহেলকে আমি সব কিছুই বলবো। জীবন, এই বইটা রাখুন। এই কি করছো তোমরা? কি করছি না? সোহেলকে বলবি না? হ্যাঁ, সোহেলকে বলবি? সোহেলকে বলবি? হ্যাঁ, বৌমা, সোহেলকে বলবি? তোকে সোহেলকে বলাচ্ছি। হেই, তুমি এটা কি করলা? হ্যাঁ, ও, আরে উনি তো মারা গেছে। কি? আরে আমি তো তোমাকে ভয় দেখানোর কথা বলছিলাম, তোমার একদম মেরে ফেলানোর কথা বলছিলাম। আরে আমি তো বুঝতে পারি নাই। এখন কি করবো? আর সোহেলকে এবার কি জবাব দিব? শোনো, তুমি এত টেনশন করো না, তুমি যাও, তুমি যাই তোমার রুমে শুয়ে পড়ো। কি বলতেছো তুমি? আমি ঘুমাই পড়বো মানে? তাহলে এই বুড়িটার কি ব্যবস্থা করবো? আরে বোকা, তুমি 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 তোমার রুমে যাও, শুয়ে পড়ো, আমি একটা ব্যবস্থা করতেছি। তুমি যাও, আমি কোনো এক ব্যবস্থা করে হসপিটালে নিয়ে যাই। হসপিটালে নিয়ে যায় যদি কোনো রকম ঝামেলা হয় সেটা আমি দেখবো। এই শোনো শোনো, আমার মাথায় একটা আইডিয়া আছে। তুমি এক কাজ করো, আমি ঘরে যেয়ে ঘুমায় পড়ি, আর তুমি এর হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো। আর হসপিটালে এরে ফেলে রাখি, তুমি পালাই যাবা, বাস। আর হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমি তো তোমার সাথে যাইতে পারবো না, গেলে আবার কেউ দেখলে সন্দেহ করবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। যাও। শোনো, কাজটা কিন্তু ঠিকঠাকভাবে কইরো, করে আমার খবর দিয়ে। হ্যাঁ, আরে তুমি কোনো টেনশন নিও না তো, তুমি যাও, তাড়াতাড়ি যাও, আবার কেউ দেখে ফেললে সমস্যা। আচ্ছা আসি। সুতনা, সুতনা, আরে কে? আমার নাম ধরে এই সময় আবার কে ডাকতেছে? সোহেল, তুমি? আরে আমি তো ভাবতেই পারতেছি না তুমি চলে আসছো। আমিও জানি যে আমি তোমার সামনে দাঁড়ালে তুমি অবাক হবা, তাই না? হ্যাঁ, কিন্তু হুট করে তুমি দেশে কেন চলে আসলা?
তোমাকে আমি সারপ্রাইজ দেওয়ার জন্য না বলেই চলে আসছি। ও আচ্ছা, ভালোই করছো। না মানে বলছিলাম, আমি ভাবছিলাম তুমি অনেক দেরি করে আসবা। কেন, আমি আসাতে তুমি খুশি হওনি? আরে না না, খুশি কেন হব না, আমি তো অনেক খুশি হয়েছি। এই দেখো আমি হাসতেছি। কিন্তু তোমার মুখ দেখে মনে হচ্ছে আমি আসাতে তুমি খুশি হওনি, বিরক্ত বোধ করতেছো। আরে তো আমি কেন বিরক্ত হব? তুমি এতদিন পর দেশে আসলা, আমাকে সারপ্রাইজ দিলা, আর আমি খুশি হব না? তুমি জানো, তুমি যেগুলো পছন্দের কথা বলছিলা, যা যা বলছিলা, সব কিছুই নিয়ে আসছি। ও আচ্ছা, তাই না? আসলে এগুলো নিয়ে আসার না কোনো দরকার ছিল না, তুমি আসছো, আমি তাতেই খুশি। আচ্ছা, আমরা দাঁড়িয়ে এখানে এতক্ষণ কথা বলছি, মা কোথায়? মার কথা বলতে ভুলেই গেছি। আসলে এই জন্য না আমার মুডটা একটু অফ ছিল। আমি ভাবতেছিলাম কি বলবো, মানে তুমি সারপ্রাইজ দেওয়ার জন্য আসলা, কিন্তু আমাকে শুধু সারপ্রাইজ দিতে পারলাম, আম্মাকে তো আর দিতে পারলাম না। আম্মাকে দিতে পারলাম না মানে? মা কোথায়? আরে আমার তো খালারের বাসায় ঘুরতে গেছে। কি যে বলো! সত্যি আমি রাস্তা দিয়ে আসতেছিলাম আর ভাবতেছিলাম যে সূচনাকে যায় সারপ্রাইজ দেবো, আর মার সামনে গিয়ে দাঁড়াবো, মাকে সালাম করব, মা অনেক খুশি হবে। হুম, সেটা তো তুমি ভাবতেছিলা, কিন্তু তুমি যদি আমার ফোন দিয়ে একটু বলতা, তাহলে হয়তো মা বাড়িতে থাকতো, সারপ্রাইজটা মাকেও দিতে পারতো। আরে বলে আসলে কি সারপ্রাইজ হইতো? তোমরা তো সবাই আমার আশায় অপেক্ষায় দাঁড়িয়ে থাকতা, তাহলে তার সারপ্রাইজ হতো না। তাইলে আর কি, আমাকে তো সারপ্রাইজ দিলাই, মাকে না হয় পরে সারপ্রাইজ দিও, কারণ মা তো আর এখন নাই, যখন আসবে তখন তো সারপ্রাইজ দেওয়াই হবে, তাই না? ঠিকই বলছো, মা নেই, এই সুযোগে তো আমরা অনেক দিন গল্প করতে পারি না, ঘুরতে পারি না। জানো, ওই দেশে অনেক পরিশ্রম করি, রাত্রে ঘুমাতে গেলে তোমার কথা মনে হয়। বাইরে বের হয়ে আকাশে চাঁদ দেখতাম, আজকে আমরা দুজন মিলে চাঁদ দেখবো, গল্প করবো। আচ্ছা যাই হোক, এতদিন পর দেশে আসলা, তুমি এখন চাঁদ নিয়ে পড়ে থাকলা। আমি বলি কি, অনেক তো জার্নি করলা, চলো ভিতরে যাই, ফ্রেশ হও, রেস্ট নাও, খাওয়া দাওয়া করো, পরেরটা পরে দেখা যাবে। চলো। আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। বাবা তুমি কবে আইছো? এই তো আসছি 2-3 দিন হলো। তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? জি আলহামদুলিল্লাহ। যাজ্ঞা। আরে বাবা, তোমার মা তো দেখিনি, তোমার মা কোথায়? আঙ্কেল, মা তো খালাদের বাসায় বেড়াইতে গেছে, আপনার বৌমা তো তাই বললো। বাবা, তাই এক মাসের মতো দেখি নাই, এক মাস ধরে তোমার সাথে দেখা হয় না। কয়দিন ধরে গেছে সেটা তো আমি জানি না, আমি তো প্রবাস থেকে আসতে পরশুদিন। আপনার বৌমা বলল যে খালাদের বাসায় বেড়াইতে গেছে। যাক বাবা, বাবা তো নাই, মায়ের দিক যত্ন নিও বাবা, খেয়াল রাখো মায়ের। আঙ্কেল, আপনার বৌমা আমার মাকে অনেক সেবা করে, অনেক যত্ন করে, কেউ দেখলে বিশ্বাসই করবে না যেটা বৌমা আর শাশুড়ি নিজের মায়ের চাইতেও বেশি যত্ন করে। মাশাআল্লাহ, খুব খুশি হলাম। কেননা দেখো বাবা, তুমি ছোট্ট ছেলে, তোমার বাবাটা মারা যায়, তোমার মা অনেক কষ্ট করে তোমাকে বড় করছে, দেখো প্রবাসে পাঠাইছে, এখন তুমি কত টাকা ইনকাম করো, এখন তোমার মাকে তো সেবা যত্ন করবে, তোমার মাকে ভালোবাসবে, পাশে পাশে রাখবে বৌমা, আর নিজের মেয়ের মতো যদি সে যদি সেবা যত্ন করে, এর চাইতে আর খুশি হয়? অনেক ভালো আছে তোমার মা, শুনে খুব খুশি হলাম বাবা। আঙ্কেল, আমাদের জন্য দোয়া করবেন। সত্যিই তো, খুব ছোটবেলায় আমার বাবা মারা গেছে, আমার মা কত কষ্ট করে আমাকে মানুষ করছে। আমি যখন প্রবাসে যাব, টাকা পয়সা ছিল না, আমার আত্মীয় স্বজনের কাছে হাত পাচ্ছে। শুধু তাই নয়, গ্রামের মধ্যে যাদের বেশি টাকা পয়সা আছে, যারা একটু ধনী, তাদের কাছেও হাত পাচ্ছে টাকার জন্য। কত কষ্ট করে টাকাটা জোগাড় করছে, তারপর আমাকে প্রবাসে পাঠাইছে। দেখেন আঙ্কেল, আল্লাহর রহমতে এখন আমি অনেক টাকার মালিক, অনেক টাকা ইনকাম করি। এখন আমার মাকে একটু ভালো রাখবো, আমার মাকে একটু সেবা করব, একটু যত্ন করব, এটাই তো আমাদের শেষ আশা। এছাড়া তো আর আমাদের কোনো আশা নেই। যাই হোক আঙ্কেল, বাড়ি পর এক সময় আসেন। আচ্ছা বাবা, তোমার কথা শুনে আমার বুকটা ভরে গেছে বাবা, সুখী সংসার তোমারে বাবা, আমি দোয়া করি তোমরা আরো সুখী হও। যাই হোক আঙ্কেল, বাড়ি পর এক সময় আসেন। আচ্ছা বাবা, অবশ্যই আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি বাবা তাইলে। সব ঠিক আছে, কিন্তু আঙ্কেল যে বলে গেল আমার মা 1 মাস ধরে বাড়িতে নেই, তার মানে সূচনাকে আমাকে মিথ্যা বলছে। আমার মতে 1 মাস ধরে খালার বাড়িতে থাকার কথা না। আমার মা যদিও বা খালার বাড়িতে যায়,
1 থেকে 2 দিন থেকে চলে আসে? এই কথার উত্তর একমাত্র সূচনাই দিতে পারবে। আমি এখনই যে সূচনাকে জিজ্ঞাসা করব, আমার মা সত্যি খালা বাড়ি গেছে না অন্য কোথাও গেছে? আরে শোনো না, বলতেছিলাম কি, শৈল যদি হুট করে চলে আসে তখন কিন্তু সমস্যা হবে। তুমি যাই করো, শৈল আসার আগেই কিন্তু তোমাকে এখান থেকে বের হয়ে যেতে হবে। আরে তুমি টেনশন করো না তো। দেখো, তুমি তো বলছো টেনশন না করতে, টেনশন কেন আমি সাধে করি? কারণ ও তো হুটহাট করে বিদেশ থেকে চলে আসলো, আমি তো কিছু বুঝতেই পারতেছি না। যখন তখন বাইরে যাচ্ছে, যখন তখন বাড়িতে চলে আসতেছে, সব কিছু মিলায় না। আর হ্যাঁ, ও যেন কোনোভাবে বুঝতে না পারে যে তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। বলছিলাম কি, শুধু শুধু কথা বলে কিন্তু তুমি সময় নষ্ট করতেছো। তার চেয়ে বলি কি, বাহ বাহ, কি সুন্দর সিনেমা! এসব সিনেমা টিকিট কেটেও দেখতে হয় না, বাস্তবেই দেখা যায় এত সুন্দর সিনেমা। সোহেল তুমি আসলে, সেটা হচ্ছে কি, আমি এখানে আসবো আশা করনি, তাই না? সোহেল আসলে বিষয়টা হয়েছে কি, আমি তোমাকে বোঝাই বলতেছি। তুই আমাকে কি বুঝায় বলবি? তুই নষ্টামি করবি আর এখন সুন্দর করে বলবি যে কিচ্ছু করিস নাই, ও তোর ফ্রেন্ড হয়, বেড়াইতে আসছে, না হলে বলবি তোর কাজিন হয়, আমি তাকে চিনি না, তাই তো? শোন, আর আমি তো মজা করছিলাম, তোমার সাথে একটা প্র্যাঙ্ক করার চেষ্টা করতেছিলাম। হ্যাঁ, আমিও তোর সঙ্গে মজা করবো। আজকে তোর মতো চরিত্রহীনকে আসল কালপিত তো তুই, তোর জন্য এটা হয়েছে। আজকে তোকে আমি শেষ করে দেবো। আরে সোহেল কি করতেছ? মরে যাবে তো সোহেল। কি করে আর নষ্টামি করবি? হ্যাঁ, আমি থাকি প্রবাসে, তুই আমার বউয়ের সঙ্গে পরকিয়া করিস? হ্যাঁ, সোহেল সারা বলছি। সূচনা, কি করলা তুমি? আমি আসলে কি করবো বুঝতে পারতেছিলাম না। তোমাকে তো ছাড়তেছিলাম না, তোমার তো একটা ক্ষতি হয়ে যেত। আমি আসলে না বুঝে না বাড়ি মারছি। এই দাঁড়াও সোহেল, নিঃশ্বাস তো চলতেছে না। কি 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 বলতেছো তুমি সব? তার মানে আমি কি সত্যি সত্যি খুন করে ফেললাম? দাঁড়াও, তুমি তুমি টেনশন করো না। শোনো না, এখন কি হবে? সবাই জানাজানি হয়ে গেলে তো তোমার আমার দুজনের নামে মামলা হয়ে যাবে। জীবন প্লিজ কিছু একটা করো। দাঁড়াও দাঁড়াও, আমি দেখতেছি, তুমি কোনো টেনশন করো না। দাঁড়াও, আমাকে ভাই বেড দাও। সূচনা, সারা দিন কেটে গেল, রাত হয়ে গেল, এই লাশটাকে তো এমনি করে ফেলা রাখা ঠিক না। তোমার মাথায় কি কোনো আইডিয়া আছে? শোনো না জীবন, আমার মাথায় না একটা আইডিয়া আসছে। আমি বলি কি, ওর তো এইভাবে আর খুব বেশি করে রাখতে পারবো না। তার চেয়ে এক কাজ করি, ও তো মারাই গেছে, ওর লাশটাকে না কোথাও দাফন করে দিই। তাহলে কি হবে, কেউ বুঝতে পারলো না, আর আশেপাশের লোকজনকে বুঝতে দেবো সোহেল কোথায় গেছে, এই কথা বলে আমি একটা চালিয়ে দেবো। এখন তুমি এক কাজ করো, এখানে অপেক্ষা না করে একটু বাইরে যাও, আশেপাশে কোথাও একটা কবর করো, তারপর লাশটাকে নিয়ে যায় ওখানে আমরা দাফন করে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই কবর করতে লাগি। আচ্ছা তুমি কবর করো, আমি এদিকে। তুমি এদিকে আশেপাশে লক্ষ্য রেখো। আচ্ছা আচ্ছা। আচ্ছা। এছাড়া তো আর আমার কোনো উপায় ছিল না, কী করতাম আমি? হ্যাঁ, সবাই জানাজানি হওয়ার আগে যত তাড়াতাড়ি সম্ভব ওরে দাফন করতে হবে।
দেখো, একই তো আমরা তাড়াহুড়া করে বিয়ে করে ফেললাম, তারপর তোমার যে তারা, তাদের তো শাড়িটাও চেঞ্জ করতে পারলাম না। কি আর করার, তোমার খুব শখ ছিল আমি বউ সাজি, তাই আপাতত ঘোমটাটাই পড়ছি। আর হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, বুঝছো? এই বাড়িতে এখন না সোহেল আছে আর না আমার শাশুড়ি আছে, ওদের দুজনকে তো আমরা শেষ করে ফেলেছি। এখন টোটাল সম্পত্তি তোমার আর আমার। এখন থেকে এই সমস্ত সম্পত্তি ভোগ দখল করবো তুমি আর আমি, বুঝতে পারছো? আচ্ছা, আজকে তো আমাদের নতুন বিয়ে হয়েছে, হ্যাঁ। কিন্তু তুমি ঘুমটা মাথায় দাও না কেন? ও, বুঝতে পারছি, তোমার সবার মতো শখ করতেছে তাই তো। আমি ঘুমটা মুড়ে দিব, তুমি আমার ঘুমটাটা তুলে আমার মুখটা দেখবা তাই তো। এই তো তুমি বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, তোমার মনে ইচ্ছা আমি পূরণ করতেছি। হ্যাঁ, এই দেখো, আমি চোখটা বন্ধ করে আসছি, তুমি এক কাজ করো, তুমি ঘুমটাটা সরায় আমার মুখটা দেখো। হ্যাঁ, জীবন, জীবন, জীবন। কি হয়েছে? আর তুমি জানো, আমি যখন যে ঘুমটা দিয়েছিলাম, ঘুমটা তোলার পর দেখি আমার সামনে সোহেল দাঁড়ায়। কি? সোহেল কোথা থেকে আসবে? আর আমি সেটাই তো বুঝতে পারছি না, সোহেল কোত্থেকে আসলো। বিশ্বাস করো, আমি না সত্যি সোহেলকে দেখছি। আরে সোহেলকে আমি আর তুমি দুজন মিলেই তো মেরে ফেললাম, সোহেল কোথা থেকে আসবে? সেটা তো আমিও জানি, কিন্তু আমি না নিজেও বুঝতে পারতেছি না সোহেল কোত্থেকে আসলো। এই, তার মানে কি আমি ভুল দেখছি? কিন্তু না না, এই দেখো, আমি তোকে বলছিলাম না সোহেল, সোহেল ফিরে আসছে। শোনো, শোনো, এইভাবে দাঁড়াই থেকে কিন্তু লাভ নেই। কিরে, হ্যাঁ, তুই আমার পিছু ছাড়তেছিস না কেন? হ্যাঁ, কি 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 সমস্যা? আমি ভূত না, আমি সোহেল। কি? না না, আমি তো তোকে মেরে ফেলছি, তুই কিভাবে বেঁচে থাকবে? হ্যাঁ, আমি মরি নাই, আমি বেঁচে আছি। ও, তুই বেঁচে আছিস না? একবার তুই বাঁচতে পারছিস, এইবার তো আর তুই বাঁচবি না। জীবন শোনো, ও তোমার আমার মাঝখানে বাধা হয়ে দাঁড়াবে। তুমি যাও, এক্ষুনি ওরা শেষ করে দাও, যাও। কি হলো জীবন, তুমি ওর পাশে এইভাবে দাঁড়ায় রইলা, ওরে তুমি কিছু করবে না? এই এই, তুমি হাসতেছো কেন? তুই কি ভাবছিস জীবন আমাকে মারবে? হ্যাঁ, না, জীবন আমাকে কখনোই মারবে না, কারণ ও হচ্ছে আমার ছোট ভাই। ও একটা অনাথ, ওর বাবা মা কেউ নেই। আমি ওকে পড়াশোনার খরচ দিই, আর ওই খরচেও পড়াশোনা করে। ও এর আগে ঢাকায় থাকতো, আমি প্রবাস থেকে ওকে ফোন দিই যে আমার বউ কি করে না করে সমস্ত খোঁজ খবর তুই রাখবি, তুই আমার বাড়িতে যে উঠবি। ওই বাড়িতে আসে তোমার পরকীয়া প্রেমিক হিসাবে, আর এসে তার বাদ বাকিটুকু তো তুমি খুব ভালো করেই জানো। তুমি ওর সঙ্গে কি কি করছো? সবই তো বুঝলাম, কিন্তু তুমি বেঁচে গেলা কিভাবে? ও, আমরা তো মেরে ফেলেছিলাম তোমাকে। ও, তোর মনের মধ্যে অনেক কৌতূহল তাই না? একজন মানুষকে জিন্দা কবর দিয়ে দিলাম, সে কিভাবে আবার সেই কবর থেকে উঠে আসলো, আবার আমার সামনে দাঁড়িয়ে কথা বলছে, তাই না? আমি কিভাবে বেঁচে উঠলাম শুনতে চাস? তাহলে শোন। আবার কি হলো? ওই দেখো, একজন আবার এই সময় আবার কল দেওয়া লাগলো। আচ্ছা, তুমি কোদালটা নিয়ে বাসায় যাইতে লাগো, আমি আসতেছি। শোনো, বাড়ি কিন্তু দেরি করো না, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আচ্ছা, তুমি যাও, তাড়াতাড়ি বাসায় যাও, আমি কথা বলে আসতেছি। আচ্ছা।
এবার বুঝতে পারলি তো? এগুলো কি হচ্ছে? আমি কিছুতেই বিশ্বাস করতে পারতেছি না। শুধু এটাই শেষ নয়, আরো একটা চমক আছে, দেখবি? চমক? কি কি চমক? মা, এদিকে আসো। মা? না না, এইটা কোনোভাবে সম্ভব। আম্মা? আম্মা কিভাবে বেঁচে গেল? আম্মা তো আমার চোখের সামনে মরে গেছিল। আর জীবন, তুমি তো আমাকে নিয়ে গেছিলা, তাহলে আম্মা বাঁচলে কিভাবে? আম্মা, তোমার সাথে কি কি ঘটছিল এবার তুমিই বলো। বৌমা, একটা মানুষকে মেরে ফেলা খুব সহজ, তাই না? তুমি মনে করছিলে যে কাকে চোখ বন্ধ করে সাবান লুকাবে, কেউ দেখতে পাবে না। রাখে আল্লাহ, মারে কে। আমি কিভাবে বেঁচে গেলাম শুনবে? শোনো তাহলে। শোনো, কাজটা কিন্তু ঠিকঠাক ভাবে কইরো, করে আমার খবর দে। আরে তুমি কোনো টেনশন নিও না তো, তুমি যাও, তাড়াতাড়ি যাও, আবার কেউ দেখে ফেললে সমস্যা। আচ্ছা আসি। সাসি আম্মা, এখন কথা বলার টাইম নাই, চলেন আমার সাথে আসেন। আমার মা একটা কথা বললো, শুনিস নাই? রাখে আল্লাহ, মারে কে। আল্লাহ যদি কাউকে রাখতে চায়, পৃথিবীর কোনো শক্তি নেই তাকে মেরে ফেলে। আমি তো তোকে অনেক ভালোবাসছিলাম, অনেক বিশ্বাস করছিলাম। আমি বিদেশে গাধা খাটুনি খাটি, গাধার মতো ওই দেশে পরিশ্রম করি, মাস শেষে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাই দিই। ফোন দিয়ে কোনোদিনও বলনি, সোহেল তুমি কেমন আছো, তুমি কি খাইছো, তোমার শরীরটা কেমন আছে? শুধু ফোন করে একটা কথাই বারবার বলতাম, সোহেল মাসের 8 তারিখ শেষ হয়ে যাচ্ছে, টাকা পাঠাবা কবে? শুধু টাকা টাকা আর টাকা, টাকা ছাড়া দ্বিতীয় কোনো কথা বলতাম না। আমার তখনই সন্দেহ হয়, যে বউকে আমি এত ভালোবাসি, এত বিশ্বাস করি, যে বউয়ের জন্য আমার জীবনটা আমি শেষ করে দিচ্ছি, মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করছি, কিন্তু আমার সেই টাকা কি করছে? আদৌ কি আমার বউ আমাকে ভালোবাসে? তারপরে আমি জীবনকে ফোন দিই যে ভাই জীবন, তুই আমার বাড়িতে যা, আমার বউয়ের খোঁজ খবর নে। আর তারপরে জীবন যেটা বলছে, সেটা আমার এই কানকেই আমি বিশ্বাস করতে পারিনি যে আমার বউ এত খারাপ, এত জঘন্য। তাকে ভালোবেসে এত কিছু করলাম, এত কিছু করলাম, আর সেই বউটা একটা বড় আমার কথা চিন্তা করলো না, সে পরকে জড়ায় পড়লো। আরে প্রত্যেকটা প্রবাসী তার মা বাবার চাইতে তার বউকে বেশি বিশ্বাস করে, কারণ তারা মনে করে শুধু একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা নয়, প্রত্যেকটা প্রবাসীর বউ রেমিটেন্স যোদ্ধা। কারণ একজন প্রবাসী সারাদিন ওই দেশে পরিশ্রম করে, একটা মেয়ে যখন আর একটা বাড়িতে বউ হয়ে আসে, তার বাবা মা ভাই বোন সকল আত্মীয় স্বজন ছেড়ে শ্বশুর বাড়িতে আসে, কিন্তু স্বামীর আদর্শ পাওয়ার আগে সেই স্বামী তাকে ছেড়ে প্রবাসে চলে যায়। যাওয়ার পরে অনেক মানুষ অনেক বাজে কথা বলে, প্রত্যেকটা প্রবাসী তাই তার বউকে বেশি ভালোবাসার চেষ্টা করে, তার বউয়ের সঙ্গে বেশি সময় দেয়। তুমি জানো আমরা 18 ঘন্টা 20 ঘন্টা ডিউটি করি, নিজে রান্না করে খাই, তারপরেও 4 ঘন্টা পাই ঘুমানোর টাইম। সেই 4 ঘন্টার মধ্যে 2 ঘন্টা তোমাদের সঙ্গে কথা বলে আমরা কাটাই। চোখটা বুঝলেই ঘড়ির অ্যালার্ম বেজে ওঠে আবার কাজে যাওয়ার জন্য। সকালবেলা তাড়াহুড়া করে আবার কাজের উদ্দেশ্যে বের হই। তবুও তোমরা বুঝো না, একজন প্রবাসীর কষ্ট কখনোই বুঝো না তোমরা, বুঝতেও পারবে না। একজন প্রবাসী এত কষ্ট করে তার প্রিয় মানুষটাকে ভালো রাখার জন্য, আর কিন্তু তোমরা ভাবছো তোমাদের স্বামীরা ওই দেশে কাজ করবে আর তোমরা এই দেশে পরকীয়া করে বেড়াবে। তোমাদের মতো মেয়েদের কারণে প্রত্যেকটা প্রবাসী তার বউকে আর বিশ্বাস করবে না। তাই আমি তোকে ক্ষমা করবো না। আমার তো এখন ইচ্ছা হচ্ছে তুই আমাকে যেভাবে জিন্দা কবর দিয়েছিলি, আমিও তোকে ঠিক সেইভাবে জিন্দা কবর দিই। কিন্তু তুই যতটা খারাপ, আমি ততটা খারাপ না। তাই ভালোই ভালোই বলছি, এই বাড়ি ছেড়ে চলে যা। সোহেল, আমার ভুল হয়ে গেছে, শোনো না, তুমি আমারে ক্ষমা করে দাও।
সোহেল, আরে তোর স্থান তো ছিল এই জায়গায়, তুই এত নিচে নামলি কেন? তোর তো নিচে নামার কথা ছিল না, তোর তো স্থান ছিল এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়। কিন্তু এই জায়গাটায় তুই কত বিক্ষত করে দিছিস। আমি চাই না সেই জায়গাটা আবার তুই ক্ষত বিক্ষত করিস। তোর মতো মেয়ের কোনো ক্ষমা নেই। আমি তোকে খারাপ কিছু করার আগে তুই এই বাড়ি ছেড়ে চলে যা। সোহেল শোনো না। চাপ! কোনো কথা বলবি না, তোর কোনো কথা শুনতে চাই না। যা। যে বউ তার স্বামীকে জিন্দা কবর দিতে পারে একজন পরকীয়া প্রেমিকের জন্য, সে কতটা খারাপ কতটা জঘন্য সেটা বুঝতে আমার আর বাকি নেই। তাই ভালো ভালো বলছি, বের হয়ে যা, বের হয়ে যা বলছি। ভাই, তোমাকে আমি কি বলে ধন্যবাদ দিব সেই ভাষাটা আমার জানা নেই। হয়তো তুমি যদি এই বাড়িতে এসে সমস্ত খোঁজ খবর আমাকে না জানাইতে, আমি সারা জীবন অন্ধের মতো ওই বউকে বিশ্বাস করতাম। সারা জীবন যে কষ্ট করে উপার্জন করছি সবকিছু নিয়ে সে চলে যাইতো, আর আমি প্রবাসী নিঃস্ব হয়ে যাইতাম। দিন শেষে হয়তো তুমি ছাড়া অন্য কারোর সঙ্গে পরকীয়া করে আমাকে সে ঠিকই জিন্দা কবর দিয়ে দিত। তাই ভাই, তোমার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। ভাই ঋণ বলতেছেন কেন? আমিও তো আপনার কাছে অনেক ঋণ। আপনি যদি আমাকে না দেখতেন তাহলে এই পৃথিবীতে দেখার মতো কেউ আমার ছিল না। মা, ভিতরে চল। চলেন চাচমা। বাবা হাত দেরি করো না, তাড়াতাড়ি বাড়ি যাও। কে রে মা, তুই এখানে? আর আমি তো সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছি। বাবা তুমি তুমি কখন আসলে? আমি তো এইমাত্র আসলাম। কে রে মা, তুই যে একবারে শুকা গেছিস, কি খাওয়া দাওয়া করিস না নাকি? কই বাবা, আমি শুকিয়ে গেছি। আমি আগেও যেমন ছিলাম এখনো ঠিক তেমনই আছি, বরঞ্চ বিয়ের পরে আমি আরো একটু কিন্তু মোটা হয়েছি, তুমি ভালো করে দেখো। না রে মা, তুই যতই কোস তুই শুকা গেছিস। এই যে খাটা খাট্টিগুলি করিস এই বাড়ি, মনে হয় সব কাজই মনে হয় তোর করা লাগে, তাই না? বাবা আসলে প্রতিটা মেয়ের বিয়ের পরে সংসারে একটা বোঝা কাঁধে এসে পড়ে, আর এখন তো এই সংসারটা আমারই, এই সংসারের কাজ আমাকেই করতে হয়। আর আমার শাশুড়ি একটু কম কাজ করে, কারণ আমার শাশুড়ির একটু বয়স হয়ে গেছে তো, তাই আমি সব কিছু করি। আর এমনিতে বাড়িতে বেশি একটা কাজ নেই বাবা, এই টুকটাক কাজ এগুলো তো আমাকেই করতে হবে, তাই না? সব কথাই শুনলাম রে মা, কিন্তু আমার তো একটা স্বপ্ন ছিল। এই দেখ, আল্লাহ পাক তোকে যে সুন্দর চেহারা দিছিল, কত মানুষ আমার পিছনে তোকে নেওয়ার জন্য ঘুরতো। এই যে সেদিন একজন ধরছিল আমাকে, যে আপনার মেয়েটা আমাকে দেন। 10 তলা বাড়ি তার, আরও শহরে 3-4টা বাড়ি আছে, সেগুলো সব ভাড়া দিয়ে রাখে। হ্যাঁ, বিশাল বড় গরুর ফার্ম, 3-4টে পুকুর, হ্যাঁ, কোটি কোটি টাকার লোক। সেইখানে তোর বিয়ে হলে কত সুন্দর আরামে থাকতে পারতি না? না, তুই জেদ ধরলি, তুই এখানেই আসলি। এখানে তুই কী পাবি রে মা? এই যে দিন দিন কাজ করতে করতে শরীরটা শুকায় শেষ হয়ে যাচ্ছে। এখনও সময় আছে, মানুষ আমাকে এখনও লাইন ধরে আসে পিছিয়ে, যে ভাই মেয়েটা দেন, আমি ছেলের বউ করে নিই। বিশাল অবস্থা তাদের। এখনও চিন্তা কর মা, সুখ বারে বারে কিন্তু আসে না। বাবা এটা তুমি কি বলছো? আমার তো এখন বিয়ে হয়ে গেছে, আর আমি আমার সংসারে যথেষ্ট পরিমাণ সুখে আছি বাবা। আর মেয়েদের জীবনে বিয়ে একবারই হয়, তুমি এসব কথা বলে এখন আর শুধু শুধু কষ্ট পেও না। কষ্ট তো না মা, এখনও আমার পিছনে লোক ঘুরছে। সেদিন একজন বলতেছে তো আমাকে, ডাইরেক্টলি বলতেছে, আপনার মেয়ে যদি আমার ছেলের বউ হয়
আমি তার চলাফেরার জন্য প্রয়োজনে প্রাইভেট কার কিনে দেবো। সে মার্কেটে যাবে প্রাইভেটে উঠে, হ্যাঁ, সে যে বাপের বাড়িতে যাবে প্রাইভেটে উঠে, মানুষজন দেখবে, বলবে যে ওই দেখো অমুকের মেয়ে আসলো শ্বশুরবাড়ির থেকে প্রাইভেটে কারে করে। বাবা, তুমি কি সত্যি কথা বলছো? হ্যাঁ রে মা, কে মেয়ের সুখ চায় না? আমি তোমার মেয়ের সুখ চাই। কিন্তু বাবা, আমি তো জীবনকে ভালোবাসি, আর জীবনকে রেখে আমি কিভাবে অন্যজনকে বিয়ে করব? আমার তো মাথায় এটা আসে না। মারে, জীবনকে তো ভালোবাসিস, ঠিক আছে, এই ভালোবাসায় কি পেট চলবে? ভালোবাসায় কি তুই উপরে উঠতে পারবি? পারবি না। ওরা তো বাড়িতে মাত্র 2 জন লোক, মা আর ছেলে, এই তো নাকি? এতে 2 জনের একটা ব্যবস্থা করে দিতে পারলেই বাস ফর্সা, সব কিছুর মালিক তুই। বাবা, কথাটা তুমি ভুল বলনি, কিন্তু ওদের দুজনকে পথ থেকে সরাবো কেমনি করে? মারে, সরানোর অনেক রাস্তা আছে, ঠিক আছে? 2 জন কেমন কাজ করে দিবি, 2 জন পৃথিবীর বুক থেকে আস্তে করে নীরবে ঘুমিয়ে যাবে। ঠিকই বলেছো বাবা, এই 2টা পথের কাঁটাকে যদি সরাতে পারি, তাহলে তোমারও স্বপ্ন পূরণ হবে, আর আমিও রাজরানী হয়ে থাকবো। বাবা, আমি তো এতদিন ভেবে দেখিনি। আসলেই তো, তুমি তো আমার বাবা, তুমি তো আমার খারাপ চাও না। আমি শুধু শুধু এই ফকিন্নির বাচ্চাটাকে ভালোবেসে বিয়ে করে আমার জীবনটা একবারে শেষ করে ফেলছি। আর না বাবা, আমি আর এই সংসারে থাকবো না। আর তার আগে এই 2 জনকে পথ থেকে সরাইতে পারলে আমার পথে একদম ক্লিয়ার। বাবা, একটা কিন্তু উপায় আছে, বুঝছো? জীবন তো এখন প্রবাসে আছে, আর বাড়িতে শুধু জীবনের মা একা একা। আগে একটা কাজ করি, আগে জীবনের মাকে পথ থেকে সরাই দেই, তারপরে যখন জীবন দেশে আসবে তখন না হয় জীবনকে পথ থেকে সরিয়ে দেব। ঠিক বুদ্ধি করেছিস, আগে বুড়িটাকে সরা, তারপর জীবন আসলে ওই দিনই তার জীবনের শেষ দিন হবে। তাহলে আর কেন দেরি করছি, চলো গিয়ে দেখি চল। বুড়িটা কোথায়। এই তো আম্মা, আমরা তো আপনাকেই খুঁজছিলাম। আপনি বাড়ি থেকে কোথায় গিয়েছিলেন? কই আর যাব, বাড়ির ভাল লাগে না, বাগানে বসেছিলাম। কে কি হয়েছে, কি করবে? আম্মা, বলছিলাম কি, এই যে জীবন তো আপনার একটাই ছেলে, আপনার তো আর কোনো সন্তান নেই। এই যে আমাদের বাড়ির সমস্ত সয় সম্পত্তি আপনার নামে, আপনি যখন থাকবেন না তখন তো সব কিছু জীবনেরই হয়ে যাবে। তাই বলছি কি আম্মা, সব কিছু আপনি আগে থেকেই আমার নামে করে দেন। আর মেন কথাটা হচ্ছে, এই যে জীবন প্রবাস থেকে যে টাকা পয়সাগুলো পাঠায়, এগুলো আপনার অ্যাকাউন্টে যায়। প্রতিনিয়ত আপনার থেকে ওই 5,000 10,000 টাকা চাইতে আমার খুব বিরক্ত লাগে। থামো, মেলা কইছো। আমি আমার সম্পত্তি তোমার নামে লিখে দেবো কিসের জন্য? আর জীবন আমার সওয়াল, জীবন তো আমার নামে অ্যাকাউন্ট করবে, কার নামে করবে? আচ্ছা, তুমি যে এই যে খরচগুলি করো, এগুলি খরচ কি তোমাকে দেওয়া হয় না? যখন যে টাকা চাও সেই টাকাই তোমাকে দেওয়া হয়, তাহলে তোমার কিসের এত কমতি? কত দেখি। ও, বুঝতে পারছি, এই সমস্ত প্ল্যান হয়েছে এই যে এই মানুষটা। হ্যাঁ বিয়েন, আপনি আবার কি দিয়ে কি করেন? আমার সাথেও সেদিন জীবন ফোনে কথা কষা করলে, আব্বা আপনিও একটু মাঠ বুঝেন, এই যে আমি প্রবাসে থাকি, মা যদি ভালো ছেড়ে মন্দ হয়, আমার চাচারা তো মন ভালো না, ওই দেখা যাবে কি ওই সয় সম্পত্তি নিয়ে একটা পেঁচ বাঁকাতে। তো ওই চাইতে কি আছে, যদি আখির নামে দিয়ে দিতে তাহলে একটু ভালো হতো। ও বিয়াই, আপনার কথা শুনে মনে হচ্ছে কি আমি ঘাসে মুখ দিয়ে চলি। আমার জীবন যদি সয় সম্পত্তি লিখে দেওয়ার হইতো তাহলে সে আমাকে কইতো। আর আমার জীবন এতটাও বুকা না যে ও বোন নামে কবি সয় সম্পত্তি লিখে দিতে। শোনেন বিয়াই, আপনারা যে কত নোংরা মানসিকতার মানুষ সেটা আমি খুব ভালো করেই বুঝে গেছি। আমার জীবন তো কোন দুঃখে প্রবাসে পড়ে রয়নি, আর কোন দুঃখে ওই অ্যাকাউন্ট আমার নামে লিখে দেয়নি।
আমি তো দেখছি অনেক প্রবাসীরা আছে তার বোন নামে অ্যাকাউন্ট করে, বোন নামে টাকা পয়সা যত জিনিসপত্র পাঠায়, কিন্তু আমার জীবন কি করলো, আমার নামে অ্যাকাউন্ট করেছে, যত সয় সম্পত্তি রাখে সব আমার নামে রাখে, কারণ আপনার দুজনের প্রতি আমার জীবনের এক বিন্দু পরিমাণ বিশ্বাস নেই। ও তাহলে তো আপনি সব বুঝেই গেছেন আমি কি করে চাচ্ছি, তাই না? কেরে মা তো কইছিলাম না যে জবরচিজ এখানে ওই নরম ঘি সোজা আঙ্গুলে ঘি বাঁধবি উনানে উঠবি উনানে, আঙ্গুলটাকে একটু বেঁকা করলি পরে সরাসরি ঘি খানিক বাদিয়ে আসবিনি। ভালোই ভালোই কইছি, শোনে নাই, বিন বিন করতাম, শোনে নাই, এবার ধর শালিক। বাবা তুমি যে আমার সামনে কি বলো না, ঠিকই বলেছো, আগে ওকে ধরি। বাবা ওর পা ধরো। মারে এই শালিক গায়ে সত্যি আছে। বাবা ও তো মরে গেছে, একটা পথের কাটা এখন আমাদের ক্লিয়ার, এখন শুধু বাকি আছে আরেকটা। ফোন ও কাশ্মীর ক যে টাইমে আসবি না ওই টাইমে কাজ সারি দেবো। বাবা আমার ফোনটা রুমে আছে, আমি রুমে গিয়ে আমার স্বামীকে ফোন দিয়ে দেশে আসার কথা বলি। চল, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, চলো। কেউ দেখে ফেলা দেবে। আম্মা, আম্মা, আখি, আম্মা, জীবন কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আব্বা ভালো আছেন তো? তুই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, হঠাৎ করে ফোন দিয়ে আমাকে তাড়াতাড়ি দেশে আসতে বললা, কি হয়েছে? আছে কারণ তো আছেই রে বাবা। বাবা এইমাত্র আসলে, তোরে যাও বসো, আরাম বিরাম করো, তারপরে ভেঙেছিল সব বলবো। আসলে জীবন আমার তোমাকে ছাড়া ভালো লাগে না, বেশ কিছুদিন যাবত আমার শরীরে বেশ একটা ভালো নাই, আমার মনটা ছটফট করছিল তোমার জন্য, সেই জন্য এত জরুরি তোমাকে দেশে আসতে বললাম। কেন তুমি আমার কাছে এসে খুশি হওনি? হ্যাঁ, এইটাকে আবার বলা লাগে। আচ্ছা, আম্মা কই? তোমরা আসলা, আম্মা কই? মা মা তো নানিরে বাসায় অনেক দিন হলো গেছে। কি? আম্মা নানিদের বাসায় গেছে? তুমি তো আমাকে একবারও ফোন দিয়ে বললা না যে আম্মা নানির বাসায়। আমি আরো কত আশা করে রয়েছি যে আমি এতদিন পরে দেশে যাচ্ছি, আম্মাকে সালাম দিব, আব্বা আছে আব্বাকে সালাম দিব। আসলে হয়েছে কি, আমি তোমাকে বলতে চাই কিন্তু বলি না যে তুমি রাগারাগি করবা, যে মায়ের শরীরটা তো এমনিই খারাপ থাকে, আমি কেন মাকে নানির বাসায় পাঠালাম। কিন্তু তোমার মা তো নাসর বান্দা, তোমার মাকে আমার কোনো কথা শোনে, তোমার মাকে আমি ডানে যাইতে বলে তোমার মা বাইরে যায়, সেজন্য আমি মাকে আটকাইনি। আর মায়েরও তো বয়স হয়েছে, বোঝো না, সারাদিন এই বাড়িটার ভেতর থাকতে থাকতে একবারে বোর হয়ে গেছে, সেজন্য কিছু দিন নানির বাসা থেকে ঘুরে আসুক, মায়ের মনটা একটু হালকা হবে। কিন্তু এইটা আমি মানে নিতে পারলাম না। তোর আপাতত জামাই বাবাদিক জানানো উচিত ছিল, হ্যাঁ, যে মা কিন্তু বাড়িতে থাকতে পারতেছে না, খালি কয় যে একা একা বসে থাকতে ভালো লাগে না, আমি একটু মার বাড়ি থেকে বেড়া আসি, বাপের বাড়ির ভিটে গেলেও একটু শান্তি লাগে। তোর উচিত ছিল তাকে জানানো। আচ্ছা জীবন, হ্যাঁ আসলে আমারই এখানে ভুল, তুমি কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে মামাকে ফোন দিয়ে বলো যে আমি দেশে আসছি, মাকে যেন দ্রুত পাঠিয়ে দেয়। তার তোমাকে বলতে হবে না, আমার মাথায় যথেষ্ট বুদ্ধি আছে। হ্যাঁ, মায়ের ছেলে দেশে আসছে আর আমি মাকে বাড়িতে আনবো না, তাই কি হয় নাকি?
তুমি ভেতরে চলো, অনেক দূর থেকে আসছো, একটু রেস্ট করো। আমি আজ না হয় কালকে মাকে বাড়িতে আসতে বলবো। আচ্ছা চলো। চলো। বাবা, তুমি না আমাকে বলছিলা যে জীবনকে কিভাবে পথ থেকে সরাবো সেই বুদ্ধি দিবা, কই তুমি তো কোনো বুদ্ধি আমাকে দিচ্ছ না। বুদ্ধি তো আমি ফাইনাল করে ফেলাইছি রে মা। সত্যি বাবা? হ্যাঁ, তাহলে বলো কি বুদ্ধি বের করেছো? আমি এখন বাজারে যাব, বাজারের থেকে এক প্যাকেট স্যালাইন কিনে নিয়ে আসি। আর তুই যখন পানি খেতে যাবে তখন ওই স্যালাইন দিবি খাইতে, আর স্যালাইনের মধ্যে ঘুমের ওষুধ বেশি করে মিক্সচার করে দেবো। বাস খাইলেই ঘুম এসে যাবে। যেই ও ঘুম এসে যাবে ওকে চিন্তা কবর দিয়ে দেবো। বাবা, এই না হলে তুমি আমার বাবা, এত সুন্দর একটা বুদ্ধি বাবা। কিন্তু বাবা, বিষয় হচ্ছে ওকে ওই স্যালাইনের পানি আমি খাওয়াবো কি করে, যদি ওই ঘুমের বড়ি মেশানোর সময় ধরা খেয়ে যাই? আরে মা, তুই বড়িটা আগে গুঁড়া করে রাখবি যাতে টপ করে ঢেলে দিতে পারিস। ঠিকই বলেছো বাবা। ঠিক আছে, তাহলে জীবন যখন বাসায় আসবে, এসে যখন আমার থেকে পানি টানি চাইবে, ঠিক তখনই আমি ওকে ভুলিয়ে ভালিয়ে স্যালাইনের পানি খাওয়াবো, আর ওর ভিতরে ঘুমের ওষুধটা মিশিয়ে দেবো। ঠিক আছে, ও মনে হয় টুকটাকের মধ্যে বাড়ি চলে আসবে। ঠিক আছে, আমি এখন সরে যাই। বাবা যে বুদ্ধিটা আমাকে দিল, আমার তো মনে হচ্ছে কাজটা 100-তে 100 হয়ে যাবে। জীবনকে আসছে নাকি দেখি তো। আখি, আখি, কি হলো, ডাকছো কেন? বলতেছি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো। শুধু পানি খাবা? তুমি এতদিন পরে প্রবাস থেকে দেশে আসছো, আর বউয়ের কাছে শুধু পানি চাইবা? তুমি এখানে বসো, তোমার জন্য আমি স্যালাইন গুলিয়ে নিয়ে আসি, ঠিক আছে? তোমার শরীরটা অনেক ক্লান্ত, স্যালাইনের পানি খেলে এই ক্লান্তি ভাবটা কেটে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি স্যালাইনের পানি নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। এই যে নাও। স্যালাইনের পানিটা অনেক মজা হয়েছে। ওমা, আমি নিজে হাতে বানিয়েছি আর মজা হবে না তাই কি হয় নাকি? আচ্ছা আখি, আমার কেমন যেন মাথা ঘুরতেছে। সে কি, কি বলছো তুমি এগুলা? হঠাৎ করে কেন মাথা ঘুরছে? হ্যাঁ? কি হয়েছে তোমার? বাবা, বাবা চলে আসো, কাজ হয়ে গেছে। বাবা ও অজ্ঞান হয়ে গেছে, ওকে উঠাও। এখন নিয়ে চল। ওকে এক্ষুনি আমরা জিন্দা করে দিয়ে দেবো। তাড়াতাড়ি নিয়ে চল, আবার জ্ঞান ফিরে গেলে সমস্যা হবে না। এই তো বাবা চলে আসছি। জ্ঞান ফিরে একদিন কাজ করে বাবাকে। বাবা হাত দেরি করো না, তাড়াতাড়ি মাটি চাপো দাও। মারতে
আজকে জানিস মেন কাজ হচ্ছে আগে শহরে একটা বাড়ি করা, এই বাড়িঘর বিক্রি করে দেবো। তা অবশ্য ঠিকই বলেছো বাবা, এই বাড়িঘর বিক্রি করে দিয়ে আমরা আরামায়েসে শহরে গিয়ে দিন যাপন করব। এখানে বাড়ি করে রেখে তো আর কোনো লাভ নাই, যে ছাও মাও ছিল দুই ছাওময়। হ্যাঁ, প্ল্যান তো অনেক সুন্দর করেছেন। বাবা বাবা ভূত, বাবা ভূত ভূত হ্যাঁ? ভূত আপনাকে কিন্তু আমি ছুতেও পারবো, দেখবেন। ভূত কিন্তু আমি একা না, ভূত আর একটাও আছে, দেখবেন। আবার কি কয়? আম্মা, আম্মা, বাবা বাবা দুটো ভূত, দুটো ভূত, দুটো ভূত, ভূত, দুই ভূত। বাবা আমার গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। আমার তো তোমরা কি সত্যি ভূত না মানুষ? আর মানুষই বা হবে কি করে? কারণ তোমার তো আমরা বাবা আমি আর তুমি মিলে তো জীবনকে জিন্দা কবর দিয়েছি, হয়। আর ওর মাকে গলা টিপে হত্যা করেছি, তাহলে ওরা কিভাবে ফিরে আসলো? না এ ভূত। হ্যাঁ, ভূত না, ভূত না, আমরা দুজন মানুষ। আর আপনারা আমাকে জিন্দা কবর দিয়েছেন, আমার মাকে গলা টিপে হত্যা করেছেন। আমরা দুজন কিভাবে বেঁচে ফিরলাম জানতে চান? হ্যাঁ, তাহলে শুনুন। আরে এ শালির গায়ে তো শক্তি আছে। বাবা ও তো মরে গেছে, একটা পথের কাটা এখন আমাদের ক্লিয়ার, এখন শুধু বাকি আছে আরেকটা। ফোন দে ও কাশ্মীর ক, যে টাইমে আসবি না ওই টাইমে কাজ সারি দেবো। বাবা আমার ফোনটা রুমে আছে, আমি রুমে গিয়ে আমার স্বামীকে ফোন দিয়ে দেশে আসার কথা বলি। চল, এখানে আর বেশিক্ষণ থাকা হবে না, চল। তুই দেখে বেলা দেবে। আম্মা, ওঠো। জীবন, আমি এই জায়গায় কে? আম্মা, এত কথা বলার টাইম নাই, চলো তোমাকে আমি সব বলতেছি পরে। আসো এখন আমার সাথে। কি ভাবছেন আমাদের দুজনকে মেরে এই যত সয় সম্পত্তি আছে সব বিক্রি করে শহরে নিয়ে গিয়ে নিজের মেয়েকে বিয়ে দিয়ে আবার নতুন করে জীবনযাপন শুরু করবেন? সি আকি সি, তোমাকে না আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু তুমি কেমনে পারলে আমার সাথে এরকম করতে, আমার মাকে গলা টিপে হত্যা করতে, আমাকে জিন্দা কবর দিতে? আমি তো তোমার কোনো ইচ্ছা অপূর্ণতা রাখিনি। তুমি আমাকে যখন যা চেয়েছো আমি তোমাকে তাই দিয়েছি। ওই দূর প্রবাসে আমি ছিলাম, কত কষ্ট করেছি এক শুধু আমি জানি। তুমি প্রবাসী যে কোনো একজনকে জিজ্ঞেস করে দেখো,
ওই প্রবাসের মাটিতে একটা মানুষ কত কষ্ট করে নিজের পরিবারকে ভালো রাখার জন্য, আর তুমি কি না, তোমার কোনো স্বপ্নেই আমি তোমার অপূর্ণতা রাখিনি। ভাবলাম তোমার বাবা একজন ক্রিমিনাল, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসতে। তুমি কিভাবে পারলে আমাকে জিন্দা কবর দিতে? তোমরা দুইজন যে পাপ করেছো, এই পাপের কোনো ক্ষমা নাই। আমি এখনই তোমাদেরকে পুলিশের হাতে তুলে দেব। হ বাজান, তুই ঠিকই কইছিস, এর দুইজনে পুলিশে দে। এতদিন আমি আর তুই দুধ কলা দিয়ে দুইটা কাল সাপ পুষেছি, যারা কিনা আমারই বাড়িতে খাইছে, আমারই পড়েছে, আবার আমার এই সবলটা মারিছে। বৌমা কত ভালোবাসতাম, আর তার মনে যে এইরকম বিষ, বুঝতে পারিনি রে। এই দুইজন মিলে গোপনে গোপনে আমারে পিছনে এই ষড়যন্ত্রগুলি করেছে। তুই ওরে ক্ষমা করিস না, এক্ষুনি এই মুহূর্তে এরে পুলিশে দে, যেন এরা দুইজন পলাতে না পারে। বাজান, পলানোর আগে এদেরকে ধর, বাবা ধর করছি। বাবা জীবন, এই কাম তুমি করে না। আমরা ধরো লোভে পড়ি, এই অর্থ সম্পদ দেখে লোভে পড়ি, লোভে পড়েছিলাম, লোভে পড়ি আমরা এই কামটা করে ফেলাইছি। আর জীবনে এরকম হবে না, এতে কাম ধরে করছি, জীবনেও এরকম কাম করবো না। জীবন বাবা, তুমি আজকের থেকে আমার জামাই না, শুধু তুমি আমার আব্বা। যখন এই কাজগুলা করেছেন তখন বিবেকে বাধা দেয়নি, আর এখন আসছেন ক্ষমা চাইতে। আপনাদের কোনো ক্ষমা নেই, আপনাদেরকে আজকেই পুলিশের হাতে তুলে দেব। না বাপসা, জীবন, জীবন বাবা ঠিকই বলেছে। আমরা না জেনে বুঝে একটা অন্যায় করে ফেলেছি, এর জন্য এত বড় শাস্তি দিও না। আমি আর কখনো এই জঘন্যতম কাজ করার চেষ্টা করব না, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। কথাই আছে, লোভে পাপ, পাপে মৃত্যু, আর সেই মৃত্যুর দিকেই তোমরা আগায় গেছো। এক মুহূর্ত এর দেরি করা যাবে না। ধর, এরা যদি বাহিরে থাকে তাহলে আরো অপরাধ করবি, এরে আর কোনো অপরাধ করার সুযোগ দেওয়া যাবে না। আম্মা, তুমি ঠিক কথাই বলেছো। এদেরকে যদি আবার সুযোগ দেই, এরা আবার মাথায় চড়ে বসবে। আম্মা, এখনই দুইটাকে ধরো। ধর।